আমি ভার্সিটির প্রফেসর হয়ে কিনা বিয়ে করবো একটা ফেলটুস মেয়েকে? লাইক সিরিয়াসলি? তোমরা সবাই কান খুলে শোনো নাও, আমি সারফারাজ শেখ কাব্য কিছুতেই ওই মেয়েকে বিয়ে করব না। নিজের বক্তব্য শেষ করে গভীর একটা শ্বাস ফেলে কাব্য মুখভয় গম্ভীর রেখে ঘরে উপস্থিত চারজনের দিকে তাকায় সে। কিন্তু তার মতামত কেউ তেমন গুরুত্বের সাথে আমলে নিচ্ছে না বলে মনে হলো না। কাব্যের পুরো কথা শুনে দীর্ঘশ্বাস ফেলেন তার নানু নাজমুন নাহার বেগম। মেয়েটা ভালো, আর টেস্ট পরীক্ষায় মাত্র 2 বিষয় ফেল করেছে। এমনিতে মেয়েটা পড়াশোনার অনেকটা ভালো। লাইক সিরিয়াসলি? নানু 2 বিষয়ে ফেল করেছে, তাও তুমি বলছো মেয়েটা পড়াশোনায় ভালো? আর আমি সবসময় ক্লাস পরীক্ষা পর্যন্ত টপ করতাম, আর ওর আমার বয়সে পার্থক্য অনেক। আমি কিছুতেই বিয়ে করব না। নাজমুন নাহার বেগম কিছুটা আবেগী স্বরে বললেন, ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না তাহলে আর তোমাকে জোর করব না। আমার শেষ ইচ্ছে না হয় অসমাপ্তই রয়ে গেল, তাতে কি? কাব্য এবার করুণ চোখে মায়ের দিকে তাকালো, কিন্তু ফারদিনা শেখও তার দিকে অনুরোধের দৃষ্টিতে তাকালেন। কাব্য শেষমেশে মামার পানে চাইল। তার মামা 2 কাত উঁচিয়ে বুঝিয়ে দিলেন এখানে তার কিছু করার নেই। শেষে কাব্য বাধ্য হয়ে কোনো উপায় না দেখে বিয়েতে রাজি হয়ে গেল। আর যাই হোক, সে তার নানুর কথা ফেলতে পারবে না। খুব ভালোবাসে যে। কাব্যের যখন মাত্র 12 বছর তখনই তার বাবা সাদ্দাত শেখ এক মিশনে গিয়ে নিহত হন। তিনি ছিলেন একজন মেজর। স্বামীর মৃত্যুর পর ফারদিনা শেখ খুব ভেঙে পড়েছিলেন। আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়েছিল যেন তিনি আবার বিয়ে করে নেন, কিন্তু একমাত্র ছেলের দিকে তাকিয়ে তিনি আর বিয়ে করেননি। ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চেয়েছিলেন, আর আজকে তিনি সফল। ছেলেকে নিয়ে তার খুব গর্ব হয় যখন আশেপাশের মানুষজন বলে বেড়ান আজকাল কাব্যের মতো ছেলে দেখাই যায় না। ছেলেটা খুব ভালো। কাব্য স্বভাবে খুবই নম্র ভদ্র ও গম্ভীর স্বভাবের ছেলে। না কারো সাথে তেমন মিশে, না তেমন কথা বলে। কাব্য সহজে রাগে না, আর রাগলে সামনে থাকা মানুষের নিস্তার থাকে না। ভার্সিটির ক্লাস শেষে বাসায় পৌঁছাতেই গ্রাম থেকে খবর আসে তার নানু নাজমুল নাহার বেগম খুবই অসুস্থ। তিনি কাব্যকে দেখতে চাচ্ছেন। তাই দেরি না করে কাব্য ও তার মা ফারদিনা বেগম তাড়াতাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা হন। গ্রামে এসে কাব্য বুঝতে পেরেছে নানু অসুস্থতার মিথ্যা অজুহাত দিয়ে তাকে আনিয়েছেন, আর এখন গ্রামের কোন ফেলটুস মেয়ের সাথে তার বিয়ে দেওয়ার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করে যাচ্ছে। কাব্য কিছুতেই মানাতে পারছে না যে একজন ভার্সিটির প্রফেসর হয়ে একজন টেস্ট পরীক্ষায় ফেল করা মেয়েকে বিয়ে করবে। বলো বাবা, কবুল। কাজীর আওয়াজে ভাবনার অতল গহ্বর থেকে বেরিয়ে আসে কাব্য। শেষবারের মতো করুণ চোখে মামার দিকে তাকালো। কোনো রূপ আশ্বাস না পেয়ে চোখ বন্ধ করে ভেতরের শ্বাস টেনে বলল, কবুল। পরপর আরো 2 বার কবুল বলার পর কাজী মোনাজাত ধরলেন। মোনাজাত শেষে কাজী হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, আজকে থেকে আপনারা স্বামী স্ত্রী। স্ত্রী শব্দটা একেবারে কাব্যর বুকে বিঁধল। আজকে থেকে তার জীবনের সাথে আরেকজন জড়িয়ে গেল, এমন একজন যার চেহারা এখন অবধি রাগ করে সে দেখেনি। বিদায় মুহূর্তে মাকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করেছে তিতলি। কখনো ভাবিনি এত তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যাবে। ছোটখাটো এক ঘরে তিতলিদের সুন্দর সংসার ছিল। মা বাবা, সে আর ছোট বোন মিলে থাকতো। পড়াশোনায় তিতলির কোনো কালেই তেমন মনোযোগ ছিল না। পড়াশোনার নাম শুনলেই জ্বর উঠত। এই তো কয়েকদিন আগে কলেজ টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সে নাকি 2 বিষয়ে ফেল করেছে। তারপর থেকে বাবার মুখ ভার ভার। হুট করেই আজকে ছোট বোন এসে বলল বাবা নাকি তার বিয়ে ঠিক করেছে, তাও কোনো এক বুড়ো লোকের সাথে। তিতলি ইন্ট্রোভার্ট একটা মেয়ে। কারো কাছে সে চঞ্চল উড়ন্ত পক্ষী, আবার কারো কাছে খুবই ঠান্ডা।
শান্ত এক মেয়ে, যার সাথে একবার ক্লোজ হয়ে যায় বক বক করে তার মাথা খেয়ে ফেলে। বিয়ের কথা শুনে রাজি হয়নি তিতলি, কিন্তু বাবাকে না করার সাহস তার ছিল না। মার কাছে কেঁদে বলেছিল সে এখনই বিয়ে করবে না। শেষে মা অনেক বোঝানোর পর রাজি হয়েছে। গাড়িতে ওঠার আগে তিতলির নজর যায় সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত লোকটার দিকে, যার পিঠ দেখা যাচ্ছে। কার সাথে যেন কলে কথা বলতে ব্যস্ত। তিতলি জানে লোকটা তার স্বামী। ছোট বোন তারবিয়ারের কাছে শুনেছে লোকটাকে নাকি অনেক জোরাজোর করেও পাঞ্জাবি পরাতে পারেনি। শেষে শার্ট প্যান্ট পরেই বিয়ে করেছে। কাঁদতে কাঁদতে তিতলি গাড়িতে উঠে পড়ে। কাব্য তখনও নিশ্চুপ বসে ঘুরে একবারও চেহারা দেখার প্রয়োজন অনুভব করেনি। শুধু পকেট থেকে টিস্যু বের করে দৃষ্টি বাহিরে রেখে টিস্যুটা তিতলির দিকে বাড়িয়ে দিল। নিজের কান্না থামিয়ে তিতলি পাশে বসে থাকা গম্ভীর ব্যক্তিটির দিকে চাইল, যার দৃষ্টি বাহিরের দিকে। তিতলি কাব্যর হাত থেকে টিস্যুটা নিঃশব্দে নিয়ে চোখ মুছতে লাগলো। গাড়ি চলছে আপন গতিতে। পেছনে ঠেলে দিয়ে যাচ্ছে তিতলির এই চিরচেনা গ্রামকে। প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও ও ফারদিনা শেখের কথার মাধ্যমে তাকে অনেকটাই ফ্রি করে নিয়েছে। তিতলি এতটুকু বুঝতে পেরেছে ফারদিনা শেখ মানুষ হিসেবে অনেক ভালো। শাশুড়ি বৌমার বেশ জমবে। ধবধবে সাদা চাদর বিছানায় টান টান, বিছানাটার উপর বসে আছে তিতলি। তার উৎসুক চোখ জোড়া ঘরের প্রতিটি কোণ অত্যন্ত সতর্কতার সাথে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ডিম লাইটের হালকা নীল আভা পুরো ঘরটাকে আলোকিত করে রেখেছে। ঘরটির বিন্যাস বড়ই পরিপাটি। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সামনে চোখ পড়ে বিশাল সেই বিছানাটি। তার ডান পাশে একটি ধবধবে সাদা সোফা, আভিজাত্যের প্রমাণ। বাম পাশে কাপবোর্ড, আর তার ঠিক পাশেই ওয়াশরুমের দরজা। বিছানার ঠিক সামনেই রাখা পড়ার টেবিলটি তিতলির নজর কাড়ল। সেখানে সারি সারি বই এমন সুশৃঙ্খলভাবে সাজানো যা দেখে যে কেউ বলে দিতে পারে এই ঘরের বাসিন্দার অসম্ভব গোছালো আর রুচিবাচন একজন মানুষ। নিস্তব্ধ এই নীল আধারে নিজের ভাবনার জালে যখন তিতলির প্রায় হারিয়ে যেতে বসেছিল, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে দরজার খট করে খোলার শব্দ হলো। ক্লান্ত শরীরটা নিয়ে রুমে ঢুকে পড়ে কাব্য। কোনো রকম দরজাটা লাগায়। ভ্যাপসা গরমে সাদা শার্ট ভিজে উঠেছে। ফ্রেশ না হওয়া অবধি এভাবে হাঁসফাঁস করতে থাকবে সে। কাব্যকে আসতে দেখে বিছানা থেকে নেমে পড়ে তিতলি। ধীর পায়ে কাব্যের কাছে গিয়ে ঝুঁকে পা ধরতে গেলেই কাব্য দু কদম পিছিয়ে গেল। সে গলার স্বর অনেকটা গম্ভীর রেখে, এটা কি করছিলে তুমি? তিতলি ভয় পেল বটে, সে আমতা করে বলল, আপনাকে সালাম করছিলাম। এসব কে করতে বলেছে তোমাকে? আম্মু। কাব্য গলার স্বর আর একটু গম্ভীর করে বলল, দ্বিতীয়বার যেন এসব করতে না দেখে। শুধু আমি কেন, কাউকে এভাবে পায়ে ধরে সালাম করবে না, বুঝতে পেরেছ? তিতলি উপর নিচ মাথা ঝাঁকায়। কাব্য তিতলিকে অতিক্রম করে কাপবোর্ড থেকে ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার বের করে নেয়। ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে ঢোকার মুহূর্তেই কিছু একটা ভেবেই আবারও পিছনে ঘুরে তাকায়। তিতলি তখনও সেভাবে দাঁড়িয়ে আছে। তিতলির পরনে লাল বেনারসি একটা শাড়ি, সারা শরীর গহনা দিয়ে ঢাকা। ফর্সা গোলগাল চেহারাটায় অস্বস্তির ছাপ স্পষ্ট। কাব্য দরজা ছেড়ে তিতলির কাছে এসে দাঁড়ায়। অতঃপর গম্ভীর স্বরে বলে, তুমি আগে ফ্রেশ হয়ে আসো, আই থিঙ্ক তোমার অস্তিত্ব হচ্ছে। তিতলি তড়িৎ বেগে কাব্যের দিকে তাকালো। লোকটা কিভাবে জানলো তার অস্বস্তি হচ্ছে? তিতলিকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাব্যের বেশ অস্বস্তি হলো। সে রাশভারী স্বরে, আমাকে নিয়ে পরে গবেষণা করা যাবে, আগে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমারও তো যেতে হবে, খুব অস্বস্তি হচ্ছে। তিতলি মাথা ঝাঁকিয়ে লাগেজ থেকে 3 পিস বের করে নিল। তারপর ওয়াশরুমে ঢুকতে নিলে কাব্য পিছন থেকে ডেকে বলল, একটা কথা ভালো করে শোনো নাও, তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। বলতে পারো বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছে, তাই তোমাকে আমি বউ হিসেবে মানতে পারছি না। আমার থেকে দূরে থাকবে, বুঝতে পেরেছ? তিতলি পেছনে না ঘুরেই মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। অনেকটা সময় পার হওয়ার পরও তিতলিকে বের হতে না দেখে কাব্য রুম থেকে বেরিয়ে পড়ে।
এভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব না। এমন ভেজা শার্টে সে বেশিক্ষণ থাকতে পারে না। গোসল শেষে চুল মুছতে মুছতে বের হয় তিতলি। সামনে তাকিয়ে দেখে কাব্য বসে বসে ফোনে কী যেন করছে। তিতলি আশ্চর্য হলো, লোকটা ইতিমধ্যে ফ্রেশ হয়ে চলেও এসেছে। মনে মনে একটু ভয়ও পেল। এত দেরি করে বের হওয়াতে লোকটা যদি এখন তাকে কথা শোনায়। জায়গায় জায়গায় এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকার স্বভাব কি ছোটবেলা থেকে আছে তোমার? কাব্যের এমন প্রশ্নে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল তিতলি। হাতে থাকা টাওয়ালটা দু হাতে কষলে যাচ্ছে। কাব্য এবার আর চোখে তাকিয়ে দেখে গ্রে কালারের একটা থ্রি পিস পরে আছে তিতলি, তার মাঝে আবার কিছুটা কারুকাজ করা। থ্রি পিস পরাতে মেয়েটাকে আরো বাচ্চা বাচ্চা লাগছে। কাব্য এবার বিরক্ত নিয়ে মুখটা সরিয়ে আবারও ফোনে নিবদ্ধ করলো। তিতলি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি করবে কি করবে ভাবতে ভাবতে শেষে বিছানার দিকে এগিয়ে গেল। একবার মুখ তুলে ফোনের ব্যস্ত থাকা কাব্যকে দেখে। বিছানা থেকে বালিশ নিয়ে সোফার দিকে অগ্রসর হতে পা বাড়াতেই হাই ফেলটুস মেয়ে, এত রাতে কোথায় যাচ্ছ? পিছন থেকে কাব্যের এমন সম্বন্ধ শুনে লজ্জা ও অস্বস্তি বোধ করলো তিতলি। লোকটা কিভাবে জানলো সে ফেল করেছে? আর জানলেও এভাবে কেউ বলে? কথাটা ভেবে সামান্য রাগ হলো তিতলির, কিন্তু মুখে কিছু বলল না। আপনার জন্য অস্বস্তি না হয় তাই সোফায় যাচ্ছিলাম আমি ঘুমানোর জন্য। ওয়েট, আমার মনে হয় তুমি বাংলা মুভি একটু বেশিই দেখো। তিতলি তৎক্ষণাৎ কাব্যর দিকে ঘুরে নাক সিটকে বলল, ইউ, আমি কখনোই বাংলা ছবি দেখিনি, আমার একদমই পছন্দ না। কাব্য মোবাইলটা পাশে রেখে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, তাহলে সোফায় কেন ঘুমোতে যাচ্ছ? আপনিই তো বলেন আমাকে বউ হিসেবে মানেন না। মানি না বললেই সোফায় কি ঘুমোতে হবে? কোথায় লেখা আছে? শোনো মেয়ে, তুমি আমার বিয়ে করা বউ। আমার ঘর, বেড, সব কিছুতেই তোমার অধিকার আছে। হ্যাঁ, শুধুমাত্র আমার উপর তোমার কোনো অধিকার নেই। আর বউ মানি না বললেই তো তুমি আমার বউর তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছ না। তুমি আমার বিয়ে করা বউ, বউই থাকবে। হ্যাঁ, তোমাকে আমি একটু পছন্দ করি না, সেটা ভিন্ন বিষয়। এখন পাশে এসে ঘুমিয়ে পড়ো। তিতলি লোকটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। তার সাথে কেমন ঝাঁঝালো ব্যবহার করে ও তার প্রত্যেকটা জিনিস কি সুন্দরভাবে খেয়াল রাখছে। তিতলি মুচকি হেসে বেডের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। মধ্যরাতে গায়ের উপর কোনো কিছুর অস্তিত্ব অনুভব করতেই ঘুম ছুটে গেল কাব্যের। চোখটা আলতো করে খোলার চেষ্টা করে নিচের দিকে তাকাতেই দেখলো কারো পা জোড়া তার কোমরের উপর এসে ঠেকেছে। কাব্যের ভ্রু জোড়া সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে তড়িঘড়ি পেছনে ফিরে তাকায়। পেছনের দৃশ্য দেখতেই তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে ওঠে। তিতলি তার দু পা কাব্যের উপরে রেখে দুহাত মেলে হা করে ঘুমিয়ে আছে। বালিশ থেকে মাথা একবারে নিচে চলে গিয়েছে। কাব্য সেই বিরক্তি নিয়ে হালকা স্পর্শে তিতলির পা সরিয়ে নিজে উঠে পড়ল। যেভাবে মেয়েটা শুয়েছে কাব্যের মনে হয় না সে আর এখানে শুতে পারবে। শেষে কাব্য বিরক্ত নিয়ে বালিশটা ছো মেরে নিয়ে সোফায় শুয়ে পড়ল। কিন্তু তার মতো লম্বা মানুষের কি আর এইটুকু জায়গা হয়? কাব্য বিরক্তির চরম লেভেলে পৌঁছে এক হাত মুখের উপর রেখে বিড়বিড়িয়ে বলল, এসেই আমার রুম দখল করেছে, এখন আবার খাট, সামনে না জেনে আরো কি কি দখল করবে এই ফেলটুস মেয়ে। সেভাবে বিরক্তি নিয়ে কাব্য আস্তে ধীরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা হঠাৎ কারো তীক্ষ্ণ চিৎকারে কাব্যের কাঁচা ঘুমটা ভেঙে গেল। ঘুমের আবেশে জড়িয়ে থাকা চোখ দুটো সে অতি কষ্টে খোলার চেষ্টা করলো। গত রাতটা তার একেবারেই ভালো কাটেনি। এইটুকু একটা ছোট্ট সোফায় আর যাই হোক আয়েশ করে ঘুমানো সম্ভব নয়। সারা রাত এপাশ ওপাশ করেই কেটেছে। চোখ কসলাতে কসলাতে কাব্য বিছানার দিকে তাকাতেই দেখল তিতলি ভয়ে একেবারে আড়ষ্ট হয়ে সিটিয়ে আছে। তিতলির ভয়ার্ত মুখভয় দেখে কাব্যের ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাত সকালে এইভাবে চিৎকার কেন করছো? তিতলি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। তেলা পোকা। কাব্য এবার শোয়া থেকে উঠে বসে বিদ্রুপ স্বরে বলল, আজ তো একটা তেলাপোকা ভাজি করে খাবার ক্ষমতা তুমি রাখো, আর তুমি কেন এই সামান্য তেলাপোকা ভয় পাচ্ছ? ইয়াক, আমি কেন তেলা পোকা খেতে যাব? তাহলে তেলাপোকা কেন তোমাকে খেতে যাবে? আমি কখন বললাম তেলা পোকা আমায় খাবে?
তাহলে সাত সকালের ভয়ে আমার ঘুমের 12টা কেন বাজালে? তিতলি এবার চুপসে গেল। বলার মতো তার কাছে এখন কিছুই নেই। এই লোকের সাথে যতই কথা বাড়াবে, ঘুরিয়ে পেঁচিয়ে সব দোষ তার ঘাড়েই চাপাবে। এখন এই বদ লোককে কিভাবে বোঝাবে মেয়েদের তেলাপোকাতে ভয় পেতে কোনো কারণ লাগে না। তেলাপোকা উঠতে দেখলে আপনা আপনি মুখ দিয়ে চিৎকার বেরিয়ে পড়ে। তিতলিকে চুপ থাকতে দেখে কাব্য তাচ্ছিল্য হেসে ওয়াশরুমে ঢুকে পড়ে। তিতলি ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসে। রুম থেকে বেরিয়ে দেখে কাব্য ডাইনিং টেবিলে বসে আছে আর ফারদিনা শেখ তাকে খাবার বেড়ে দিচ্ছেন। তিতলির তাদের সামনে যেতে বেশ অস্বস্তি হচ্ছিল। মা বারবার বলে দিয়েছিল আসার সময় শ্বশুর বাড়ি এসে যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের সকল কাজ শেষ করে ফেলে। আর সে কিনা এতক্ষণ নাক ডেকে ঘুমাচ্ছিল। এখন কিভাবে যাবে শাশুড়ির সামনে যদি তাকে বোকা দেয়? তিতলির এসব আজগবি ভাবনার মাঝে ভেসে আসে ফারদিনা শেখের কণ্ঠস্বর। আরে সেখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, এদিকে আয়। কাব্য এক রুটি মুখে পুড়তে পুড়তে বলল, জায়গায় জায়গায় এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে ওর স্বভাব। আহ কাব্য, মায়ের ঝাড়ি শুনে চুপ মেরে গেল কাব্য। ফারদিনা শেখ তিতলিকে এনে কাব্যের পাশের চেয়ারে বসিয়ে দিলেন। অতঃপর তার প্লেটে খাবার বেড়ে দেওয়ার সময় বললেন, আমি তুই করে ডাকাতে কি তোর অস্বস্তি হচ্ছে? কাব্যকে তুই করে বলি, তাই তোকেও বললাম। তুইও তো আমার মেয়ে, তাই না? তিতলি কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কথায় সে ভেবেছিল হয়তো তাকে বোকাঝোকা করবে, আর এখানে কিনা। আচ্ছা, তোর ভালো না লাগলে আর ডাকবো না। এটা না না আন্টি, আমি কিছু কেন মনে করব? আমার আম্মু তো আমাকে তুই বলেই ডাকে। এই আন্টি কি? হ্যাঁ, আম্মু ডাকবি। তিতলি সামান্য হেসে বলল, ঠিক আছে। সকালের নাস্তা আজ পরোটা আর গরু ভুনা করেছে ফারদিনা শেখ। কাব্যের গরুর মাংস খুবই পছন্দের। টেবিলে বসে টুকটাক কথা বলে হাসছে ফারদিনা শেখ ও তিতলি। কাব্য কেবল গম্ভীর হয়ে খেয়ে যাচ্ছে। কোনো রকমে খাবার পর্ব শেষ করে উঠে রুমে চলে যায় সে। কাল গ্রামে যাওয়ার আগে ভার্সিটি থেকে 2 দিনের ছুটি নিয়েছিল। ভেবেছিল আজকে চলে যাবে, পরক্ষণে আবার ভাবলো ছুটি যখন নিয়ে নিয়েছে আর গিয়ে লাভ কি, বরং 2 দিন রেস্ট নেওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে ফারদিনা শেখের হাতে হাতে কাজ এগিয়ে দিতে থাকে তিতলি। এটা সেটা করছে আর দুজন গল্প সল্প করছে। কাব্য রুম থেকে তাদের হাসির শব্দ শুনতে পাচ্ছে। এক দিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে, তার মায়ের শেষমেশে একজন সঙ্গী হলো। কাব্য দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা বইয়ে মনোনিবেশ করল। রান্নাঘরে কখনো তেমন যাওয়া হয়নি তিতলির। আজ সারাটাক্ষণ রান্নাঘরেই থেকেছে ফারদিনা শেখের সাথে। একে তো গরম, তার উপর ঘেমে একেবারে নাজেহাল অবস্থা তিতলির। ফর্সা গালগুলো ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। ফারদিনা শেখ তিতলির অবস্থা দেখে তাকে রুমে পাঠিয়ে দিলেন। রুমে এসেই তিতলি দেখে কাব্য বইয়ে মনোনিবেশ করে আছে। কাবার থেকে একটা হালকা মেরুন কালারের 3 পিস বের করে গোসলে ঢুকে পড়ে। কাব্য একবার আর চোখে তাকিয়ে আবার দৃষ্টি বইতে নিবদ্ধ করে। গোসল শেষে চুল মুছতে মুছতে বের হয়ে দেখে কাব্য এখনো সেইভাবেই বসে আছে। তিতলি প্রথমবারের মতো কাব্যর দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। পরনে একটা অফ হোয়াইট টি শার্ট, গায়ের রংটা উজ্জ্বল ফর্সা। তিতলি নিজের দিকে একবার তাকিয়ে বুঝলো লোকটা তার থেকে ফর্সা বেশি, একেবারে ফার্ম মুরগি। সিল্কি চুলগুলো কপালে এসে বারবার পড়ছে। কাব্য সেগুলোকে হাত দিয়ে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। তিতলির ভাবনার মাঝেই কাব্য হুট করে জিজ্ঞেস করল, নাম কি তোমার? কাব্যের এহেন প্রশ্নে আকাশ থেকে যেন পড়ল তিতলি। বিয়ে করেছেন অথচ নাম জানেন না? না, জানি না। কেন, কবুল বলার সময় শোনেননি? কাব্য তিতলির চোখে চোখ রেখে বলল, তখন প্রয়োজন বোধ করিনি। তাহলে এখন কেন করছেন? কেননা আমার প্রয়োজন বোধরা এখন প্রয়োজন বোধ করছে। তিতলির বলতে খুব ইচ্ছা হলো, মিয়া আপনি তো অনেক ঘাটতেরা লোক, কিন্তু কিছু বলল না, চুপ মেরে গেল। তিতলিকে চুপ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য আবারও জিজ্ঞেস করল, কথার মাঝখানে হঠাৎ মূর্তির মতো দাঁড়িয়ে পড়ো কেন তুমি? নাম জিজ্ঞেস করেছি তো। তিতলি। কাব্য রুমটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ভ্রু উঁচিয়ে বলল,
কোথায় তিতলি? আমার নাম তিতলি। ও, শুধু তিতলি নাকি আগে পিছে কিছু আছে? সিহা মেহজিয়া তিতলি। কাব্য আর কিছু বলল না। সে আবারও বইতে মনোযোগী হলো। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে একটা গাঢ় ঘুম দিল তিতলি। একদিন জার্নি করলেই পরের দিন তার গাধার মতো ঘুমাতে হয়। সেই যে তিতলি ঘুম দিল, ঘুম ভাঙল তার 5টার দিকে। চোখ কসলাতে কসলাতে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে টাইম দেখতেই জিহ্বায় কামড় দিল। এই রে, সে এতক্ষণ ধরে ঘুমাচ্ছে আর তাকে কেউ একটু ডাকও দিল না। তিতলি তড়িঘড়ি পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে সামনের দৃশ্য দেখে সে আর একটু অবাক হয়। কাব্য আর ফারদিনা শেখ ড্রয়িং রুমে বসে। কাব্য মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। ফারদিনা শেখ হেসে হেসে কি যেন কথা বলছে আর গম্ভীর মুখে শুনে যাচ্ছে। তিতলি মাথা নিচু করে ধীর পায়ে তাদের কাছে গিয়ে দাঁড়ালো। ফারদিনা শেখ কথার মাঝে তিতলিকে দেখতে পেয়ে হালকা হেসে বললেন, ঘুম ভালো হয়েছে তো? তিতলি খানিকটা অস্বস্তি বোধ করলো। ফারদিনা শেখ সেটা বুঝতে পেরে হাত দিয়ে ইশারা করে বললেন, আয়, এদিকে বস, তোর মাথায় আমি তেল দিয়ে দেই। তিতলি বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়ল। ফারদিনা শেখ তিতলির খোপা করা চুল ছেড়ে দিতেই তা ঝরঝর করে কোমরে গিয়ে ঠেকল। কাব্য একবার সেদিকে তাকিয়ে বলল, এখনো চুল নাকি পাখির বাসা? কাব্য, আবারও ঝাড়ি শুনল শুধু মাত্র মেয়েটার জন্য। কাব্য এ যাত্রায় বিরক্তির সাথে সাথে হিংসা বোধ করল। মেয়েটার কারণে সকাল থেকে তার মা তাকে শুধু বকেই যাচ্ছে। কাব্য বেশ বুঝতে পারল মেয়েটা তার মাকে হাত করে নিয়েছে। ফারদিনা শেখ বাটিতে গরম করে রাখা তেল হাতে নিয়ে তিতলির চুলে মালিশ করতে আরম্ভ করলেন। তিতলির কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। অজান্তেই ঠোঁটের কোণে হাসির ফুটে উঠল। কাব্য আর ফারদিনা শেখকে দেখে মনে হচ্ছে একজন আদর্শ মায়ের আদর্শ সন্তান। ঠিক সে সময় কলিং বেলের কর্কশ ধ্বনি বেজে উঠল। বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ক্রমাগত বেল বাজিয়ে চলছে। তিতলির বুঝে এলো না এমন কে করে অত্যন্ত দরজাটা খোলার সুযোগ তো দেবে। ফারদিনা শেখ তিতলির মাথায় তেল মালিশ করতে করতে সামান্য হেসে কাব্যকে উদ্দেশ্য করে বললেন, বাদরটা চলে এসেছে, এখন সামলা। ফারদিনা শেখের কথা তিতলি না বুঝলেও কাব্য ঠিকই বুঝতে পারল। সে ঠোঁট গোল করে শ্বাস ফেলে দরজা খোলার উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়ল। বিরক্ত নিয়ে দরজার দিকে অগ্রসর হতে হতে ভাবল দরজাটা খোলার পর অপর প্রান্তের ব্যক্তির প্রশ্ন করতে করতে তার মাথা চিবিয়ে খাবে। ভাবতেই বিরক্তিতে কাব্যের মাথা বিষিয়ে উঠল। কাব্য বিরক্ত নিয়ে দরজা খুলতেই সামনে দেখা মিলল ইফরাতের। সে দাঁত কেলিয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। ইফরাতকে হাসতে দেখে কাব্যর চড়া মেজাজ আরো চটে গেল। সে রেগে খ্যাক করে বলল, সমস্যা কি? এমন নর্দমার দাঁত কেলাচ্ছিস কেন? সাথে সাথে হাসি উভরে গেল ইফরাতের। বিষণ্ণ মুখ নিয়ে কাব্যর দিকে তাকিয়ে আবার ক্যাবলা হেসে তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, কেন হে পাষণ্ড পুরুষ, আমার হাসি তোমার গলায় লাগে ফাঁসি। ভেতরে প্রবেশ করতেই ইফরাতের মুখের হাসি আবারও উভরে গেল। ফারদিনা শেখের সাথে নতুন এক অচেনা মেয়েকে দেখে ভ্রুযুগল আপনা আপনি কুঁচকে গেল। তার জানা মতে কাব্যের তো দূর সম্পর্কেরও কোনো বোন নেই, তাহলে এই মেয়ে আবার কে? ইফরাতকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তিতলির কিছুটা ঘুচিয়ে গেল। কাব্য হয়তো তার অস্বস্তি আন্দাজ করতে পারল। সে পেছন থেকে ইফরাতের হাত টেনে নিজের দিকে ঘুরালো। কাব্য কিছু বলার পূর্বেই ইফরাত সন্দেহভাজন ভঙ্গিতে বলল, এই মেয়েটা কে কাব্য? আমার কাব্যর মিষ্টি একটা বউ। পেছন থেকে ফারদিনা বেগমের এহেন বাক্য শুনে স্তম্ভিত হয়ে গেল ইফরাত। কাব্যের বউ মানে? সে কি কানে ভুল শুনল? ইফরাত চোখ বড় বড় করে অবাক কণ্ঠে বলল, কাব্যর বউ মানে? এবার ফট করে কাব্যের দিকে ঘুরে অবাক সুরেই বলল, তুই বিয়ে করেছিস? না, বিয়ে ছাড়া বউ বাজার থেকে কিনে এনেছে। কাব্যের কাটকাট কণ্ঠস্বর। ইফরাতের মুখটা তেতো হয়ে উঠল কাব্যের এই উত্তরে। এই ছেলের মুখ থেকে কখনো সোজা উত্তর পাওয়া যায় না।
সব সময় সব জায়গায় শুধু ঘাটতেরামি। কাব্য একবার তিতলির দিকে তাকিয়ে আবার ইফরাতের দিকে তাকালো, অতঃপর বেশ শক্ত কণ্ঠে বলল। রুমে আয়। কাব্য হনহনিয়ে রুমে ঢুকে গেল, তার পিছু পিছু ইফাতও গেল। বারান্দায় দাঁড়িয়ে ইফাত ও কাব্য। ইফাত পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো কাব্যের উপর, অতঃপর থমথমে স্বরে জিজ্ঞেস করলো। ডেকে এমন চেপা নিয়ে এলি কেন? তোকে কে আলাতে? সারা জীবন তো মেরেই গেলি, এখন বল তুই আমাকে ফেলে কেন বিয়ে করেছিস? বিয়ে তো আর তোকে করতাম না, তাই তোর থাকা না থাকে তেমন আহামরি কিছু না। কাব্যের কথায় ইফাতের মুখ কাদো কাদো হয়ে উঠল। তুই আমাকে একটু ভালোবাসিসনি কাব্য? কেন, তুই কি আমার বিয়ে করা বউ যে তোকে আমি ভালোবাসবো? ভাই, কখনো তো সোজাভাবে উত্তর দিতে পারিস। কাব্য কিছু বলল না, চুপ করে বাহিরের দিকে তাকিয়ে রইল। ইফাত এবার সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো। সবটা খুলে বল। কাব্য আস্তে ধীরে খুলে বলল। সব শুনে ইফাত হাঁ। কাব্য ও তার বন্ধুত্ব ছোট কাল থেকেই। কাব্য স্বভাবে শান্ত ও গম্ভীর, আর সে উড়নচণ্ডী। সারাদিন সে বকবক করে কাব্যর কান ঝালাপালা করত, আর কাব্য কেবল গম্ভীর মুখে শ্রবণ করত। স্কুল কলেজ কখনো কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায়নি কাব্য, আর আজ কিনা হুট করে বিয়ে করে ফেলল। ব্যাপারটা ঠিক হজম হচ্ছিল না ইফরাতের। এখন কাব্যের মুখ থেকে সবটা শুনে সব বুঝতে পারল, কিন্তু কেন যেন ইফাত নিজের হাসি আটকাতে পারল না। পেট ফেটে হাসি এলো। নিজেকে দমাতে না পেরে ইফাত পেট ধরে অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বহু কষ্টে বলল। আমাদের না কুচু কাব্যকে কিনা বিয়ে দিল একটা ফেলটুস মেয়ের সাথে, তাও জোর করে। ইফাতের হাসি সহ্য হলো না কাব্যের। সে ধ্রাম করে ইফাতের পিঠে লাগিয়ে দিল। ইফাত ব্যথাটুকু দাঁতে চাপ চেপে হজম করে বলল। ভাবির নাম কি? কাব্য রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল। একদম ভাবি ডাকবি না, একদম। আচ্ছা তাহলে বল, তোর বউয়ের নাম কি? তেতলি। ইফাত সামান্য মুখ বাঁকিয়ে বিড়বিড় করল। ভাবি বলা যাবে না, আবার বউ বলা যাবে ঠিকই। যত সব ঢং। কি বললি? কোথায় কিছু না। ইফাত একটু চুপ থেকে বলল। যাই, পাঞ্চি ভাবসের সাথে দেখা করে আসি। কাব্য ভ্রু উঁচিয়ে ইফাতের দিকে তাকিয়ে বলল। ওটা পাঞ্চি না তেতলি। আরে ওই একই, পাঞ্চিও আকাশে ওরে, তিতলিও। তিতলি পাঞ্চি, পাঞ্চি তিতলি। কাব্য আর ইফাতের সাথে তর্কে জোরালো না। ইফাত যাবার উদ্দেশ্যে পা বাড়াতে নিলে কি মনে করে আবার পেছন ঘুরে আসে। অতঃপর দু হাত একত্র করে লাজুক ভঙ্গিমায় জিজ্ঞেস করল। কাব্য, তোর কি কোনো শালি আছে? কাব্য গাঢ় চোখে ইফাতের দিকে তাকালো। ইফাতের হাব ভাব বুঝতে পেরে গম গম স্বরে বলল। একটা আছে, শুনেছিলাম। কাব্যের উত্তরে সন্তুষ্ট হলো ইফাত। সে হেসে দ্রুত গতিতে পা চালাতে চালাতে বলল। আগে পটাতে হবে ভাবি, তারপর শালি। ইফাত ধপাস করে সোফায় শুয়ে পড়ল। সোফায় কুনুই ঠেকিয়ে হাতে ভর দিয়ে শুয়ে পড়ল। অতঃপর হাত নাড়িয়ে বলল। হাই ভাবস, আই এম ইউর হ্যান্ডসাম কিলিং লুকার, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান দেবর ইফাত আহমেদ। তিতলির ঠোঁট সামান্য উঁচিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল। ইফতার আবার কারো নাম হয় নাকি? ইফাত এক প্রকার ভেবাচাকা খেয়ে গেল। তার এত সুন্দর নামটাকে নতুন ভাবস কিনা এভাবে গুলি মেরে দিল। ইফাত দু দিকে মাথা নেড়ে বলে। ইফতার না, আমার নাম ইফতারি। নিজের কথা শুনে আবারও ভেবাচাকা খেলো সে। এসব কি বলছে সে? সে আবারও দুদিকে মাথা নেড়ে বলল। আমার নাম কথা বারবার মুখে আটকে যাচ্ছে তার। ইফাতের অবস্থা দেখে ফারদিনা শেখ হেসে বললেন। ইফাত আহমেদ তোর নাম? তিতলিও এবার ফিক করে হেসে উঠল। ইফাত মাথা চুলকে নিচে তাকিয়ে ফেলল। প্রথম দিনই ভাবির সামনে ইজ্জত বিনা পাউডারে ধুয়ে গেল। তিতলি রুমে ঢুকে দেখলো কাব্য চোখের উপর হাত ঠেকিয়ে শুয়ে আছে। কাব্যকে শুয়ে থাকতে দেখে তিতলির মনে পড়ল সকালের কথা। কাব্য তো রাতে বেডে শুয়েছিল, কিন্তু সকালে সোফার উপরে কি করছিল? তিতলির গলা সামান্য খাকারি দিয়ে বলল। শুনছেন? অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। তিতলি বার কয়েক ডাকার পর কাব্য সেভাবে শুয়ে থেকেই বলল। এইভাবে সারের মতো চেঁচালে কালা মানুষও কানে শুনতে পাবে। তিতলি অবাক হলো বটে। তার মানে উনি এতক্ষণ ধরে সজাগ ছিলেন, অথচ ইচ্ছে করে তার ডাকে সাড়া দেয়নি। কি অভদ্র পুরুষ মানুষ ভাবা যায়।
আপনি তো কাল রাতে বেডে শুয়েছিলেন, তাহলে সোফায় কিভাবে গেলেন? কাব্য কোনো প্রকার কপটতা ছাড়াই উত্তর দিল। কাল রাতে এক মস্ত বড় হাতি আমার উপর এসে পড়েছিল। আমার বেচারা ঘাড় সে হাতির ওজন নিতে পারলেও আমি পারিনি, তাই শেষে বাধ্যই সোফায় শুয়ে পড়লাম। তিতলি অবাকের চরম সীমানায় পৌঁছালো। কাব্য যে তাকে মিন করে কথাটা বলছে তার আর বুঝতে বাকি রইল না। তিতলির এবার ভীষণ রাগ হলো। সে না হয় একটু নাদুস নুদুস, তাই বলে লোকটা তাকে একেবারে হাতির সঙ্গে তুলনা করবে? তিতলি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বলল। আপনি আমায় হাতি বললেন? কাব্য সেভাবে শুয়ে থেকে প্রতি উত্তর করল। আমি কারণ আমি কিছু বলিনি, যেহেতু তোমার গায়ে লেগেছে তার মানে তুমি নিজেই নিজেকে হাতি ভাবো। আপনি কিন্তু আমায় ইনডিরেক্টলি অপমান করছেন। ওটা ইনডিরেক্টলি হবে না, ডিরেক্টলি হবে। তিতলির চোয়াল ঝুলে যাবার উপক্রম, মনে শুধু একটা কথাই ভাবছে, তার বাবা এ কার সাথে তার বিয়ে দিল। তিতলির রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল। থাকবো না আমি আপনার সাথে, করবো না এই সংসার। আপনি একটা অভদ্র পুরুষ মানুষ। চলে যাচ্ছি আমি বাপের বাড়ি। কাব্য হাই তুলে বলল। আচ্ছা যাও, টাকার প্রয়োজন হলে কাপড় থেকে নিয়ে যাও। এবার অন্তত একটা শান্তির ঘুম দিতে পারবো অবশেষে। তিতলি অবাক হয়ে কেবল ফ্যাল ফ্যাল করে কাব্যের দিকে তাকিয়ে রইল। সকালের সোনালি রোদ্দুর জানালার পর্দা ভেদ করে তিতলির মুখে এসে ঠেকছে। চোখ পিটপিট করে খুলে হাই তুলতে তুলতে শোয়া থেকে উঠে বসে তিতলি। পেছন ঘুরে তাকিয়ে দেখে না, কাব্য নেই। এই দুদিনে একবারও সে কাব্যর আগে ঘুম থেকে উঠতে পারেনি। বালিশের নিচ থেকে মোবাইলটা নিয়ে সময় দেখে নিল। না, আজকে উঠতে বেশি দেরি হয়নি। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে উদ্যক্ত হলো। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই তিতলি খেয়াল করলো কাব্য একেবারে বাবু হয়ে বসে আছে। পরনে সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট ও হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি। কাব্যকে দেখে একদম ক্রাশ খেলো তিতলি। পরক্ষণেই কাল রাতের ঘটনা মনে পড়তেই মুখ ভেঙচি কাটল। তিতলি কাব্যের সামনে দিয়ে যাচ্ছে আর টুকটাক কাজ করছে। মাঝে মাঝে কাব্যের দিকে তাকে মুখ ভেঙচি কাটছে, কিন্তু কাব্য তাকে পাত্তা দিলে তো। সে একবার তিতলির দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। খেয়ে দিয়ে কাব্য বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির ব্যাপারে কাব্য খুবই স্ট্রিক্ট। খুব বেশি সমস্যা না হলে সে ভার্সিটির ক্লাস মিস করে না। কাব্য যেতেই চুপ মেরে বসে রইল তিতলি। সেই বা কার সাথে গাল ফোলাচ্ছিল যে তাকে পাত্তাই দেয় না। তিতলিকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে ফারদিনা শেখ তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে? এভাবে মন মরা হয়ে কেন বসে আছিস? কাব্য কিছু বলেছে? না না, আসলে একটা জিনিস ভাবছিলাম। কি ভাবছিলি? আমাদের বিয়েটা তো অনেক তাড়াহুড়ো করে হলো, তাই কিছু জানতে পারিনি। আচ্ছা, ওনার আব্বু কোথায়? তিতলির প্রশ্নে হাসি খুশি মুখটা মুষড়ে গেল ফারদিনা শেখের। তিনি তিতলির পাশে বসে বললেন। কাব্যর বাবা একজন মেজর ছিলেন। কাব্যর যখন 10 বছর, তখন তিনি আমাদের ছেড়ে চিরতরে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। কথাটা বলে ফারদিনা শেখ চোখ মুছলেন। তিতলির হৃদয় ব্যথিত হলো, তবে কৌতূহল নিয়ে ফট করে জিজ্ঞেস করল। তাহলে কি ওনার দাদা দাদু চাচা চাচি ওনারা কেউ নেই? আছে তো। তাহলে কোথায় দেখলাম না? তিতলির প্রশ্নে সামান্য হেসে চোখের পানি মুছে ফারদিনা শেখ বলতে আরম্ভ করলেন। আমার শ্বশুর আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিলেন। আমার শ্বশুর আমাকে ছোটবেলা থেকেই খুব আদর করতেন। এক সময় যখন আমিও কাব্যর বাবা বড় হলাম, তারা মিলে সিদ্ধান্ত নিলেন কাব্যর বাবার সাথে আমাকে বিয়ে দিয়ে নিজেদের বন্ধুত্ব আরও গাঢ় করবেন। কিন্তু কে জানতো এই বিয়ে সব কিছু শেষ করে দিবে। তিতলি খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল। ফারদিনা শেখকে মাঝপথে থামতে দেখে তিতলি অধৈর্যের ন্যায় জিজ্ঞেস করে। কেন, কি এমন হয়েছিল? ফারদিনা শেখ আবারও বলতে আরম্ভ করলেন। এই বিয়েতে সবাই রাজি থাকলো, একমাত্র রাজি ছিল না আমার শাশুড়ি। তার অসম্মতি থাকা সত্ত্বেও আমার শ্বশুর আমাদের বিয়ে করিয়েছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, আমার শাশুড়ি আমাকে মেনে নেবেন। কিন্তু আমার শাশুড়ি আমাকে মেনে তো নেননি, উল্টো নানাভাবে আমাকে মানসিক টর্চার করতেন। আমার শাশুড়ির অনেক ইচ্ছে ছিল নিজের বোনের মেয়েকে ছেলের বউ করে আনার, কিন্তু আমার জন্য তা পারেননি।
বিধায় আমার সাথে রুড ব্যবহার করতেন। এভাবেই মাসের পর মাস কাটলো। যেদিন কাব্যর আব্বু সব জানতে পারলেন, সেদিন বাসায় অনেক রাগারাগি করেছিলেন মায়ের সাথে। শেষে আমাকে নিয়ে ঘর ছাড়তে বাধ্য হন। তারপর না কোনোদিন আমরা সেখানে গিয়েছি, আর না ওনারা এসেছিলেন। কিন্তু আমার শ্বশুর প্রায়শই এখানে আসা যাওয়া করতেন। এর ঠিক 2 বছর পর আমার শ্বশুর হার্ট অ্যাটাকে মারা যান। সেদিন প্রায় 2 বছর পর আবারও সে বাড়িতে পা রেখেছিলাম। তখন কাব্য ছিল আমার পেটে। আমার প্রেগনেন্সির 3 মাস চলছিল। সেদিন আমার শাশুড়ি আমাদের দিকে ঘুরেও তাকাননি। আমার যা আমাকে ধরে অনেক কান্নাকাটি করেছিলেন। তিতলির চোখের কোণে ইতিমধ্যে অশ্রু এসে ঠেকেছে। সে খানিকটা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, তারপর কি হলো? ওনাকে দেখতে কি ওনার দাদু আসেনি? ফারদিনা শেখ মলিন হেসে বললেন, না, কাব্যর কথা জানার পরও উনি কোনোদিন দেখতে আসেননি। কাব্যর বাবার লাশ দেখতে উনি প্রথমবারের মতো আমাদের বাসায় এসেছিলেন। তখন কাব্যর বয়স 10। সেদিন তিনি ছেলের লাশের সামনে পাথর বনে দাঁড়িয়েছিলেন। শেষে যাওয়ার সময় শুধু কাব্যর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। তারপর না কোনোদিন আমাদের দেখতে এসেছেন, আর না একটাবার কল করে জিজ্ঞেস করেছে আমরা বেঁচে আছি নাকি মরে গিয়েছি। তারপর চারপাশ থেকে আমাকে অনেক বোঝানো হলো আমি যেন দ্বিতীয় বিয়ে করে নেই, কিন্তু আমি শুধু আমার ছেলেকে নিয়েই বাঁচতে চেয়েছিলাম। কাব্যর বাবা খুবই বোঝদার আর বিচক্ষণ মানুষ ছিলেন। তার এই চাকরি যে কোনো সময় তার জীবন কেড়ে নিতে পারে। এসব কথা ভেবে তিনি আমাদের জন্য সব ব্যবস্থা করে গিয়েছিলেন, যেন উনি না থাকলেও আমি আর আমার ছেলেকে রাস্তায় রাস্তায় না ঘুরতে হয়। ফারদিনা শেখ দীর্ঘশ্বাস ফেলে তিতলির দিকে তাকিয়ে দেখলেন মেয়েটার চোখের পানি মুছছে। তিনি সামান্য হেসে তিতলির মাথায় হাত বুলিয়ে বললেন, ধুর পাগলি, কান্না করছিস কেন? এগুলো তো সব অতীত। এখন আমরা অনেক ভালো আছি। কিছুক্ষণ চুপ থেকে ফারদিনা শেখ কিছু একটা ভেবে তিতলিকে বোঝানোর স্বরে বললেন, আমার কাব্যটা না ওর বাবার মৃত্যুর পর থেকে কেমন যেন গম্ভীর হয়ে গিয়েছিল। না কারো সাথে তেমন মিশতো আর না কথা বলতো। ছেলেটা তার বাবাকে খুব ভালোবাসতো। ওর শুধু একটাই বন্ধু ছিল, ইফাত। সারাদিন শুধু কাব্যর পিছনে ঘুরঘুর করত আর বক বক করে ওর মাথা খেত। একমাত্র ইফাতের জন্য আমার ছেলেটা কিছুটা স্বাভাবিক হয়েছিল। তিতলি, আমার ছেলেটা কোনো কিছু সহজে মেনে নিতে পারে না। সে জায়গায় হুট করে বিয়েটা মানতে পারেনি। দেখবি এমন একদিন আসবে যখন তোর পিছনে ঘুরঘুর করেও কুল পাবে না। ফারদিনা শেখের কথায় লাজে রঙ্গিত হলো তিতলির দুগাল। তিতলিকে লজ্জা পেতে দেখে ফারদিনা শেখ হেসে দিলেন। তার হাসি দেখে বেচারি তিতলির লজ্জায় সোফার ভেতর ঢুকে পড়তে মন চাইল। ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছে কাব্য ও ইফাত। উচ্চতায় দুজন প্রায় সমান সমান। কাব্য তীক্ষ্ণ দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ভার্সিটি কেন অফ দিয়েছিলে? তুই আসিসনি তাই। আমি না আসলে তুই আসবি না? না। কাব্য ভ্রু কুঁচকে বলল। কেন? ইফাত ভাবসলীন উত্তর দিল, তোকে ছাড়া আমার ভালো লাগে না। আমরা কি এখানে আড্ডা দিতে আসে নাকি ক্লাস করতে আসে যে তোর আমাকে ছাড়া ভালো লাগে না? আবার তো ওয়াশরুমে গেলেও তোর কথা মনে পড়ে। ভার্সিটি আর কি জিনিস? কাব্য বিরক্ত হয়ে বলল। মার খেতে না চাইলে সর সামনে থেকে। ইফাত মাথা চুলকে লাজুক স্বরে বলল, কাব্য শুন না, বলছিলাম কি, তোর তো বিয়ে হয়েছে, এখন কি তোর উচিত না তোর একমাত্র শালিকে এখানে বেড়াতে নিয়ে আসা? না হলে তোর শালি বলবে না কি দুলাভাই পেলাম, ছি কিপটা দুলাভাই, আমাকে খাওয়ানোর ভয়ে আমাকে নিয়ে যাচ্ছে না। কাব্য গম্ভীর চোখে তাকালো ইফাতের দিকে। কাব্যের চাহনি ইফাত খানিকটা নড়ে চড়ে উঠল। আরে ভাই, আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম। কাব্য নিজের কপালে আঙ্গুল দেখিয়ে বলল, এখানে কি লেখা আছে? আমি গাধা? না তো, কেন? কাব্য ইফাতের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো দিকে পা চালালো। ইফাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কাব্য হঠাৎ এমন প্রশ্ন কেন করল।
সন্ধ্যা 7টা। কাব্য বসে বসে কিসের ফাইল যেন খুব গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সামনেই তিতলি কাপড় গোছাচ্ছিল। কাব্য ফাইল থেকে মাথা তুলে অতঃপর গম্ভীর স্বরে ডেকে বলল। তিতি শোনো। কাব্যের এহেন আকস্মিক সম্বোধনে কেন যেন তিতলির দেহখানা কেঁপে উঠল। মাথা ধীর গতিতে কাব্যের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল। আমার নাম তিতলি, তিতলির না। জানি, আমার স্মরণ শক্তি তোমার থেকেও প্রখর। আমার ইচ্ছে হয়েছে তাই এই নামে রেখেছি। তোমার সমস্যা? তিতলি দুদিকে মাথা নাড়ে। তোমার সমস্যা থাকলেও আই ডোন্ট কেয়ার। কাব্যের কথা শুনে তিতলি মনে মনে ভেংসি কাটে। কাব্য তিতলির দিকে তাকিয়ে পুনরায় আওড়ালো। পড়তে বসো। কাব্যের কথা বুঝতে না পেরে তিতলি অবুঝের ন্যায় জিজ্ঞেস করল। জি? আমার মনে হয় না আমি আরবি ভাষায় কথা বলেছি। এখানে না বোঝার কারণটা কি? এখন বেশি কথা না বলে পড়তে বসো। তিতলি যেন অবাকের চরম পর্যায়ে। পড়তে বসবে মানে? তিতলি সেই অবাকতা নিয়ে জিজ্ঞেস করল। পড়তে বসবো মানে কিসের লেখাপড়া? আমার তো বিয়ে হয়ে গেছে। তিতলির এত এত প্রশ্ন শুনে বেশ আশ্চর্য হলো কাব্য। ওর তো খুশি হবার কথা ছিল, তাহলে এমন করছে কেন? বিয়ে হয়েছে বলে আর লেখাপড়া করবে না? অবশ্যই না, কবি বলেছেন বিয়ে হলে আর পড়তে হবে না। কাব্য ভ্রু কুঁচকে। কোন কবি বলেছে? রবীন্দ্র নজরুল, জসীমউদ্দিন চৌধুরী। এমন বিখ্যাত কবিদের নামে এসব না বললেও পারতে। কখন দেখো আবার কবর থেকে উঠে এসে ওনাদের নামকে খিচুড়ি করার অপরাধে তোমার নামে মামলা ঠুকে দেয়। এত কিছু জানি না, আমি পড়বো না। কাব্য সজা হয়ে বসে বলল। একে তো ফিল্ডিশ মেয়েকে বিয়ে করেছে, এখন আবার সে বলছে পড়বে না। তাই মেয়ে, তুমি ভালোই ভালো পড়তে বসবে নাকি মার খেতে চাও? মায়ের কথা শুনে তিতলি কাচুমাচু করে উত্তর দিল। এখন আমি বই কোথায় পড়বো? বাসা থেকে পানি নেই। কাব্য আঙ্গুল ইশারা করে টেবিলের উপর দেখিয়ে দিল। কাব্যের ইশারাকৃত আঙ্গুল বারবার দৃষ্টি ঘুরিয়ে দেখল সামনের টেবিলে সারিতে সব তার বই। তিতলি অবাক হয়ে ভাবল উনি কখন বই আনলো, আবার পড়তে হবে ভেবে ঢোক গিলল। কথায় ভেবেছিল বিয়ে হয়েছে আর পড়তে হবে না, সারা দিন তা তা থই থই করে নাচবে। তিতলির ভাবনার মাঝেই কাব্য বলে উঠল। আজকে রাতে এক চ্যাপ্টার শেষ না করে ঘুমোতে যেতে পারবে না। আজকে প্রথম দিন, তাই পড়া কম দিলাম। কাব্যের কথা শুনে তিতলির চোখ বড় বড় করে চিৎকার দিয়ে বলল। এটা কি বলছেন আপনি? এক চ্যাপ্টার মানে এক চ্যাপ্টারে কতগুলো পেজ থাকে জানেন আপনি? 20 থেকে 30টা পেজ থাকে। সো হোয়াট? এই সামান্য পেজ শেষ করতে মনে হয় না 2 ঘন্টা বেশি সময় লাগবে। 2 ঘন্টা? আমি 2 ঘন্টায় 3 থেকে 4 পেজ শেষ করি, আর একটা চ্যাপ্টার শেষ করি 3-4 দিন লাগে। কথাটা বলে গর্ব সহিত বলল তিতলি। কাব্য ওর অবস্থা দেখে বিড়বিড়িয়ে বলল। এই জন্যই ওর রেজাল্টের এই অবস্থা। আর নানু কিনা আমাকে বলল এই মেয়ে অনেক ভালো ছাত্রী। কি বের করছেন? ভাবছি তোমার পিঠের চামড়া তুলবো নাকি কেটে লবণ মাখাবো। আচ্ছা তুমি বলো কোনটা করলে ভালো হবে? কাব্যের মুখ থেকে কথা বের হতে দেরি। তিতলি দৌড়ে গিয়ে টেবিলে বসতে দেরি করলো না। বই খুলতে খুলতে ভাবল এই লোকের বিশ্বাস নেই, কখন কি সত্যি করে ফেলে কে জানে। রাতটা কোনোভাবে কাব্যকে ম্যানেজ করে তিতলি বহু কষ্টে ঘুমিয়েছে। এত পড়া বুঝি একটা মানুষের দ্বারা হয়? আজ গুবি কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল তিতলি। সকালে ঘুম থেকে উঠে বসে আছে তিতলি। সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে কাব্য। সদ্য স্নাত কাব্যের অনাবৃত শরীর থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। পরনে কেবল একটি ঢিলাঢালা ট্রাউজার। সুঠাম অনাবৃত বক্ষ পিঠ জুড়েই পড়া পানির বিন্দুকণা চিকচিক করছে। কাব্য যখন তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ঘরটায় পা রাখলো, তিতলি তখন আনমনে বিছানায় বসেছিল। হঠাৎ তার দৃষ্টি গিয়ে ঠেকল কাব্যের অনাবৃত দেহের উপর। এমন দৃশ্য দেখে তিতলির সারা শরীর বিদ্যুৎ স্পষ্ট হলো যেন। তিতলি দ্রুত দৃষ্টি সরিয়ে সংকুচিত গলায় বলল। তিতলি, আপনি এইভাবে কেন বের হয়েছেন? তিতলির কণ্ঠের এই আকস্মিক অস্বস্তি কাব্যের কানে পৌঁছাতেই ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে গম্ভীর দৃষ্টিতে তিতলির দিকে তাকালো। চোখের মণিজোড়া কিঞ্চিত শুরু করে সে নিস্পৃহ কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ল। কিভাবে বের হয়েছে? তারপর বলুন তাড়াতাড়ি, অস্বস্তি হচ্ছে আমার। কাব্য ভ্রু কুঁচকে বলল। এমনভাবে বলছো যেন আমি শার্ট প্যান্ট দুটো ছাড়াই তোমার সামনে দাঁড়িয়ে আছে। কাব্যের এহেন উক্তি শুনে লজ্জায় গুটিয়ে গেল তিতলি।
ইতিমধ্যে তার গালগুলো রক্তিমা আকার ধারণ করেছে। সে চাপা রাগ দেখে বলল, চুপ করে আসো বলো। তিতলিকে লজ্জা পেতে দেখতে কেন যেন দুষ্টু বুদ্ধি উদয় হলো কাব্যের মাথায়। সে ঠোঁট কামড়ে হেসে তিতলির কাছে 2 কদম এগিয়ে গেল। অতঃপর বসে থাকা তিতলির দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলল, চাইলে তুমি এভাবে ঘুরতে পারো, আই ডোন্ট মাইন্ড। তিতলি কেমন ড্যাব ড্যাব করে কাব্যের দিকে তাকিয়ে আছে, কেননা কাব্যের ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। এই প্রথম তিতলি কাব্যকে হাসতে দেখল। অবাক তিতলির মুখ ফসকে বেরিয়ে এলো। আপনি হাসতেও জানেন? কাব্যের হাসির সাথে সাথে মিলিয়ে গেল। সে ফিরে গেল চিরাচিত্ত গম্ভীর রূপে। ঝুঁকে থাকা কাব্য শটান হয়ে দাঁড়িয়ে বিছানা থেকে টি শার্ট নিয়ে গায়ে জড়িয়ে নিল। তিতলিকে নিজের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে কাব্য শান্ত স্বরে বলল, এভাবে হা হয়ে তাকিয়েছো কেন? কোনোদিন ছেলে দেখোনি? তিতলির চোখ ছোট ছোট করে বলল। কিন্তু আপনি তো ছেলে না। কাব্য আশ্চর্য বনে গেল। সে তিতলির দিকে তাকিয়ে বলল, হোয়াট? কি বলছো? আমি ছেলে না মানে? কাব্যের রিয়াকশন দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল তিতলি। সে বলল কি আর কাব্য বুঝলো কি? তিতলি ঢোক গিলে বলল, আপনি ভুল বুঝছেন না, আমি আসলে বলতে চেয়েছি আপনি তো ছেলে না, আপনি তো পুরুষ। ছেলে আর পুরুষের মধ্যে পার্থক্য কি? ছেলে মানে ছোট আর পুরুষ মানে বুড়ো। তুমি আমাকে বুড়ো বলছো? তিতলি তৎক্ষণাৎ দুপাশে মাথা নাড়ল। না না, আমি বুড়ো বলিনি। তাহলে কি বলেছ? এ যাত্রায় তিতলির মুখটা কাদো কাদো হয়ে উঠল। সে বোঝাতে পারছে না নাকি কাব্য বুঝতে চাইছে না। কাব্য তিতলির ভাবসাব দেখে আর কিছুই বলো না। কি জানি কখন আবার কেঁদেই দেয়। তখন আম্মু ভাববে সে কি না কি করেছে। কাব্য রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এমন ফ্যাচ ফ্যাচ শুরু না করে চলো। তিতলি আর কিছু না বলে কাব্যের পিছু পিছু রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসতেই দেখলো ইফাত বসে বসে খাবার গিলছে। তিতলি ইফাতকে দেখে খুশি হয়ে বলল, ইফতারি ভাইয়া। খাবার মুখে নিয়ে ইফাত অসহায় চোখে তিতলির দিকে তাকিয়ে বলল। ভাবি ইফতারি না ইফাত। তিতলি বসতে বসতে বলল, ওই হলো আর কি। কাব্যরা থাকে 4র্থ ফ্লোরে আর ইফাত 5ম। সেই সুবাদে ইফাতের এখানে প্রতিদিন আসা যাওয়া। ফারদিনা শেখের কাছে ইফাত তার দ্বিতীয় ছেলের মতো। ইফাতের মাও কাব্যকে অনেক আদর করে। খাওয়ার এক পর্যায়ে ফারদিনা শেখ কাব্যের দিকে তাকিয়ে বললেন, কাব্য, তোমার শ্বশুর কালকে থেকে বারবার করে বলছেন তুমি যেন তিতলিকে নিয়ে সেখান থেকে কিছুদিন থেকে আসো, আর বিয়ের পর এটাই নিয়ম। কালকে তিতলিকে নিয়ে তুমি গ্রামে যাবে, কিছুদিন থেকে আসবে। কাব্যের খাওয়া থেমে গেল। সে গভীর স্বরে বলল, এমনিতে আমার একদিন ভার্সিটি অফ গিয়েছে আম্মু, আর তুমি জানো আমি ভার্সিটি কামাইতেও পছন্দ করি না। কিন্তু এখন তোমার বুঝতে হবে তোমার বিয়ে হয়েছে, এখন তোমার দায়িত্ব কর্তব্য বেড়েছে কাব্য। শুধু একদিকে খেয়াল রাখলে চলবে না, এখন তোমার সব জায়গায় খেয়াল রাখতে হবে। জানি, কিন্তু আমার পক্ষে ভার্সিটি অফ করা সম্ভব না। ফারদিনা শেখ তীক্ষ্ণ চোখে কাব্যের দিকে তাকিয়ে শান্ত স্বরে আওড়ালেন, তুমি কালকে তিতলিকে নিয়ে গ্রামে যাচ্ছ, এটাই ফাইনাল কাব্য। আর আমি জানি আমার ছেলে আমার কথা ফেলবে না, আমি ওনাদের কথা দিয়ে ফেলেছি। কাব্য আর তর্কে জড়ালো না, চুপচাপ খাবার খেতে লাগলো। তিতলি একবার কাব্যের দিকে তাকিয়ে রুটি ছিঁড়তে আরম্ভ করলো। খাবার শেষে কাব্য উঠে যেতে নিলে ফারদিনা শেখ তাকে পেছন ডেকে বললেন, আর শোনো, এখানে আসার পর তিতলিকে কিছু দেয়া হয়নি, আর সন্ধ্যায় তিতলিকে নিয়ে মার্কেটে যাবে তুমি, ওর যা যা প্রয়োজন কিনে দিবে। কাব্য আর পেছনে না ঘুরেই রুমে চলে গেল। কাব্য চলে যেতেই তিতলি ফারদিনা শেখের দিকে তাকিয়ে বলল, আম্মু থাক না, উনি যখন যেতে চাচ্ছেন না আমি বরং একাই যাই। একা যেতে হবে না তোর, ও যাবে। এত কিছুর ভিড়ে খুশি হয়ে উঠল ইফাত। মনে মনে তার শয়তানি বুদ্ধি কিলবিল করতে শুরু করলো। ফারদিনা শেখ উঠে কিচেন রুমে যেতেই ইফাত উঠে এসে তিতলির সামনাসামনি বসে ফিসফিস কণ্ঠে বলল, ভাবস, শোনো, তোমাকে কিছু কথা বলি। তিতলি ভ্রু উঁচিয়ে বলল, কি?
ইফাত আস্তে ধীরে তিতলিকে কিছু বুঝিয়ে বলল। নিজের কথা শেষ করে ইফাত তিতলির দিকে তাকিয়ে বলল। বুঝতে পেরেছো কি বলেছি? তিতলি উপর নিচ মাথা নাড়ল, যার মানে সে বুঝতে পেরেছে। ইফাত মনে মনে হেসে বলল। এখন তোকে আর বিয়ে করা থেকে কেউ আটকাতে পারবে না। সন্ধ্যাবেলা আকাশ ইতিমধ্যে রক্তিম আভায় ফেটে উঠেছে। তিতলি রুমে আপন মনে সাজতে ব্যস্ত। সে আজকে পরেছে বেবি পিঙ্ক কালারের 3 পিস, তার সাথে হিজাব। তেমন সাজগোজ করেনি। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আয়নায় নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। আয়নায় একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারল। ঠিক সেই মুহূর্তে তিতলি খেয়াল করলো কাব্য তার পিছনে দাঁড়িয়ে আয়নায় তার দিকে তাকিয়ে আছে। তিতলি থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে নিল। কাব্য রুম থেকে বের হতে হতে বলল। তোমার হলে চলো, লেট হচ্ছে। তিতলি গুটিসুটি পায়ে কাব্যের পিছন পিছন বেরিয়ে গেল। গেটের কাছে আসতেই কাব্য তিতলির রিকশার জন্য দাঁড়িয়ে রইল। তিতলি কাব্যের কাছে অনুরোধ করেছে আজকে গাড়ি দিয়ে নয়, রিকশা দিয়ে যাবে। রিকশা পেতেই কাব্য ও তিতলি উঠে বসে। তিতলি শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ওর খুব ইচ্ছে ছিল ফিউচার হাজব্যান্ডের সাথে পুরো শহর ঘুরে বেড়াবে। শপিং শেষে রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে পড়ে কাব্য ও তিতলি। রাস্তা দিয়ে হাঁটার সময় তিতলির নজর যায় ফুলের দোকানে। দোকানে থাকা পিঙ্ক কালারের গোলাপটা তিতলিকে আকর্ষণ করলো। কাব্য তিতলির নজর খেয়াল করে সেখানে নিয়ে গেল। গোলাপের একটা বুকে কিনে সেটা তিতলির হাতে ধরিয়ে দিল। অতঃপর কি ভেবে ফুলের তোড়া সযত্নে তিতলির হাতে বেঁধে দিল। তিতলি ফ্যাল ফ্যাল করে কাব্যের কার্যকলাপ দেখে যাচ্ছে। ক্যান্ডি ফলস দেখে তিতলি খুশি হয়ে বলল। জানেন, গ্রামে থাকতে যখনই দেখতাম তখনই কিনে খেতাম, না কিনে আমি থাকতেই পারতাম না। কাব্য কিছু না বলে লোকটার থেকে 5টা কিনে এনে তিতলির হাতে ধরিয়ে দিল। তিতলি অনেক খুশি হয়ে গেল, খানিক লজ্জাও পেল। তিতলি আর চোখে কাব্যের দিকে তাকালো। কাব্য আজ ব্লু শার্ট পরেছে, ফর্সা বদনে বেশ বানিয়েছে। গরমে ইতিমধ্যে কাব্য ঘেমে একাকার। তিতলির কাছে কাব্যকে উপন্যাসের নায়কের চেয়ে কম মনে হলো না। আর আজকে তিতলির জন্য যা যা করেছে ভাবতেই লজ্জা লাগছে। কিন্তু তিতলির সেই লজ্জা বেশিক্ষণ টিকলো না। তিতলির ভাবনার মাঝেই তার ভাবনায় এক বালতি পানি ঢেলে কাব্য বলল। শরীর দেখে তো মনে হয় না তোমার একটাই হবে, তাই 5টা দিলাম, আর লাগলে বলবে। কাব্যের কথা শুনে অপমানে তিতলির চোখ বড় বড় হয়ে গেল। এতক্ষণ যাবৎ হৃদয়ে উঠতে থাকা অনুভূতিগুলো ফোঁস করে নিভে গেল। তিতলির এমন দৃষ্টির কারণ বুঝতে পারল না কাব্য। সে তো ভেবেছিল তার এমন অফারে তিতলি হয়তো খুশি হবে। কাব্য এক ভ্রু উঁচিয়ে সন্ধিয়ান কণ্ঠে বলল। কি হয়েছে, এইভাবে কেন তাকিয়ে আছো? তিতলি বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল। খাবো না আমি, আপনারটা আপনিই খান। কেন, তুমি না বললে তোমার খুব পছন্দ? তাহলে এখন কেন খাবে না? আপনি আমায় বডি শেম করছেন? কাব্য আশ্চর্য না হয়ে পারল না। সে কখন তিতলির বডি সেভ করলো। পরক্ষণে নিজের বলা কথাটা মনে রিপিট করতেই শিট। কাব্য তিতলির ভেজা নয়নের দিকে তাকে অপরাধী কণ্ঠে বলল। তুমি ভুল বুঝেছো তিতির, আমি আসলে কথার অন্যভাবে বলেছি। তারপরও তুমি দুঃখ পেলে আমি সরি। তিতির আবারও সেই মধুর ডাক। কাব্যের কণ্ঠে এই ডাক শুনলে তিতলি নিজেকে ঠিক রাখতে পারে না, কেমন এলোমেলো লাগে। আর কাব্য তো সরি বলেইছে, তাই তিতলি কথা না বাড়িয়ে সরল কণ্ঠে বলল। ইটস ওকে। কাব্য স্লেপ তিতলির হাসি খুশি মুখের দিকে নিষ্পলক চেয়ে রইল। একটু আগেও গাল ফুলিয়ে কেঁদে দিবে অবস্থা, আর এখন তার একটা সরি মুহূর্তেই মেয়েটার মন ভালো করে দিল। কাব্য বুঝতে পারল তিতলি খুবই সরল মনের একটা মেয়ে। আর আরেকটা জিনিস বুঝলো, এ সরি ক্যান ফিক্সড এভরিথিং। বাসায় এসে ক্লান্তিতে দুজনই এক প্রকার ভেঙে পড়েছিল। কাব্য আর তিতলি কারো মুখেই আর বাড়তি কোনো বাক্য সরেনি। যে যার মতো ঘুমের অতল গহ্বরে তলিয়ে গিয়েছিল। ভোরের নরম আলোয় তিতলি যখন ব্যস্ত হাতে ব্যাগ গোছাতে বসলো, কাব্যের তখন মাত্র ঘুম। গতকাল ব্যাগ না গুছিয়ে আজকে গোছাচ্ছে। তিতলির এমন উদাসীনতা বিরক্তি বোধ করলো কাব্য। অথচ কাব্যের ডিকশনারিতে দেরি বা অগোছালো শব্দটা কোনো স্থানে নেই।
তিতলির এই ঢিলাঢালা ভাবটা কাব্যের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছিল। এমন বিরক্তি নিয়ে তিতলির দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কাব্য শুধু ফিসফিসিয়ে বলল। ইডিয়েট। ব্যাগ গোছানো শেষ করে তিতলি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কাব্য তখন কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তিতলির গোছানো ব্যাগের দিকে তাকিয়ে রইল। সে তিতলির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল। যাচ্ছি মোটে 3 দিনের জন্য। তুমি 1 মাসের কাপড় চোপড় কেন প্যাক করেছ? তিতলি যেন আকাশ থেকে পড়ল। বড় বড় চোখ করে সে বলল। কোথায় বেশি কাপড় নিলাম? মাত্র তো 8টা 3 পিস নিলাম। কেন, তুমি কি সকালে একটা বিকেলে একটা আর রাতে আরেকটা কাপড় পরো নাকি? তিতলি মুখ ঝামটা দিয়ে বলল। ওটা আপনার বুঝবেন না, আপনি মেয়েদের এসব লাগেই। কাব্য আর কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাইল না। ফ্রেশ হতে চলে গেল সে। কিছুক্ষণের মধ্যেই দুজনে প্রস্তুত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে ফারদিনা শেখ আগে থেকেই অপেক্ষা করছিলেন। তাদের দেখে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। এগিয়ে এসে তিতলির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে বললেন। সাবধানে যাস মা। আর শোন, এই বাদরটা যদি কোনো উল্টোপাল্টা কিছু করে তবে সাথে সাথে আমাকে ফোন দিয়ে জানাবি। মায়ের কথা শুনে কাব্য শুধু একটা আর চোখে বুলিয়ে তিতলির দিকে চেয়ে রইল। বিদায় নিয়ে দরজার কাছে পৌঁছাতে না পৌঁছাতেই এক অদ্ভুত দৃশ্য তাদের পা থমকে গেল। কথা থেকে উদয় হয়ে ইফাত তার ব্যাগপত্র নিয়ে একেবারে শাহরুখ খানের সেই চিরচেনা ঐতিহাসিক পোজে দরজায় দাঁড়িয়ে আছে। তার মুখে বিজয়ী হাসি। কাব্য ইফাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলল। তুই কোথায় যাচ্ছিস? ইফাত হাত নামিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলল। কেন, তোদের সাথে? কাব্য ভ্রু কুঁচকে বলল। আমাদের সাথে মানে? তোদের সাথে মানে তোদের সাথে? কাব্য সোজা প্রশ্ন করল। আমাকে তুই আসতে বলেছে? কাব্যের প্রশ্নে ইফাত থতমত খেল। কি সাংঘাতিক ছেলে, সবার সামনে তাকে অপমান করছে। ইফাত বোকা হেসে বলল। তুই বলবি কেন? যার বাড়ি যাচ্ছিস সে বলেছে। কাব্য তিতলির দিকে তাকিয়ে বলল। ও বলেছে? ইফাত একটু ভাব নিয়ে বলল। তা নয়তো কি? আমি কি খাটাস নাকি যে বিনা দাওয়াতে যাব? কালকে পাঙ্খি ভাবস এত করে বলছিল যেন তোদের সাথে যাই। শেষে পাঙ্খির কথা ফেলতে পারিনি, তাই চলে এসেছি। আপনার ভাবি বলে কথা। ফারদিনা শেখ হেসে বললেন। ভালোই হয়েছে, তুইও যাচ্ছিস। ওদের সাথে একটু ঘুরেও আসবি। তিতলি তোকে বলে ভালোই করেছে। এদিকে অবাকে তিতলির চোয়াল ঝুলে যাবার উপক্রম। সে কখন ইফাতকে আসতে বলল? কালকে ইফাত যখন তাকে উপদেশ দিচ্ছিল আসার সময় যেন তার বোনকে নিয়ে আসে, তাহলে তার বোনের ভালো লাগবে। সেও তো নিজের বোনের শ্বশুরবাড়ি দেখতে চায়। আরও কত কি বলল। তখন তিতলি শুধু একবার বলেছিল, তাহলে ভাইয়া আপনিও আমাদের সাথে চলেন। এতটুকুই। কাব্য তিতলির হাবভাব দেখে যা বোঝার বুঝে গেল। সে ফোঁস করে শ্বাস ফেলে তীর্যক দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে বলল। চল। আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। তার পেছন পেছন তিতলি গুটি গুটি পায়ে ফারদিনা শেখকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। কাব্য লিফটের দিকে যেতেই ইফাত উচ্চস্বরে বলল। সকাল থেকে লিফট কাজ করছে না, সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। কাব্য একবার পিছনে থাকা তিতলি ও ইফাতের দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করে। কাব্য সামনে এগিয়ে আসে। ইফাতও তিতলির একসাথে আসছে। তিতলি কিছুটা চাপা রাগ দেখিয়ে আস্তে করে বলল। আপনি মিথ্যা কেন বলছেন? আপনাকে অনেক কষ্ট করেছি। ইফাত নাটকীয় স্বরে বলল। আরে পাঙ্খি ভাবস, আপনি একবার যাই বলেন সেটাই আমার কাছে শিরোধার্য। তিতলি চোখ ছোট ছোট করে তাকালো, অতঃপর গম্ভীর স্বরে বলল। আমার নাম পাঙ্খি না, তিতলি। ইফাত আঙ্গুল ঘুরিয়ে। ওই একই। পাঙ্খি আকাশে ওড়ে, তিতলিও আকাশেই ওড়ে। তাহলে হলো না, তিতলি একটা পাখি। বাই দ্য রাস্তা, তিতলির উপরে দেখতে কিন্তু সুন্দর, কিন্তু রিয়েলে ওটা একটা বিচ্ছু। আপনিও ওরকম নাকি ভাবস? তিতলি কটমট দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। ইফাত হেসে উঠে নিজেকে স্যালেন্ডার করার মতো হাত উপরে তুলে বলল। সরি সরি সরি, আমি তো মজা করছিলাম। তিতলি একবার ইফাতের দিকে তাকিয়ে আরেকবার সামনে নিজ মনে হাঁটতে থাকা কাব্যের দিকে তাকায়। এমন ভাবে হাঁটছে যেন উনি ছাড়া এখানে আর কোনো
অস্তিত্বই নেই। তিতলির মুখ ভেঙচি কেটে বলল। গোমরামুখ হলো। তিতলির কথা শুনে ইফাত ফিসফিস করে। ও এরকমই। কাব্য আগুন তো আমি পানি, আমি ঘূর্ণিঝড় ও খরা। এ তো অমিলের মাঝেও আমাদের মধ্যে মিল কোন জিনিসটা জানো? তিতলি কৌতূহল নিয়ে ইফাদের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জানতে চাইল কি। কাব্য যেন না শুনে ইফাত সেভাবে ফিসফিস কণ্ঠে বলল। কাব্য ওর মায়ের একমাত্র আবাল গরু, আমিও আমার মায়ের একমাত্র বেড়ে গরু। তিতলি ফিক করে হেসে ফেলল, অতপর সেও ফিসফিস করে উচ্ছ্বাসিত স্বরে আওড়ালো। আপনার কত মিল ভাইয়া, আমি ওনাকে মনে করে গোমরামুখ গরু রাখি। তিতলির সাথে সাথে এবার ইফাতও হেসে ফেলল। কাব্য এতক্ষণ যাবৎ ওদের সব কথাই শুনছিল, শেষে নিজের নামে এরূপ কথাবার্তা শুনে ভর্ৎস করে দেবার মতো দৃষ্টি নিয়ে পেছনে ঘুরে তাকালো। কাব্যের এমন দৃষ্টি দেখে মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে পড়ে ইফাত ও তিতলি। সাথে সাথে আঙ্গুল দিয়ে দুজন নিজেদের ঠোঁট চেপে বোকা হাসে। কাব্য ওদের থেকে মুখ ঘুরিয়ে সামনে হাঁটতে হাঁটতে বিড়বিড়ালো। ডিসকাস্টিং। কাব্য বসেছে ড্রাইভিং সিটে, তার পাশে বসেছে ইফাত। তিতলি পেছনের সিটে বসেছে। কাব্য চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু কথা থামছে না ইফাত ও তিতলির। এদের কথা শুনে শেষে বিরক্ত হয়ে কাব্য ইফাতের দিকে তাকিয়ে বিরক্তির স্বরে বলল। তোরা চুপ করবি নাকি এক একটাকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেবো? তো কি, মুখ থাকতে তোর মতো বোবা হয়ে বসে থাকবো? কাব্য ড্রাইভিং করতে করতেই সুচালো দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো, যেন পারলে এখনই তাকে কাঁচা চিবিয়ে খাবে। কাব্যের এমন দৃষ্টি দেখে ইফাত তড়িঘড়ি জানালার দিকে মুখ করে বলল। আহ, কি সুন্দর আবহাওয়া, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল। অথচ সূর্য তার অতিরিক্ত তেজ দিয়ে পৃথিবীর লাভা বানিয়ে রেখেছে। তিতলি কাব্যের দিকে তাকিয়ে নিজ মনে বিড়বিড়িয়ে বলল। পারেই শুধু কোয়েল পাখির ডিমের মতো চোখগুলোকে ডাইনোসরের ডিম বানিয়ে ভয় দেখাতে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ পেরিয়ে অবশেষে তিতলিদের বাড়িতে পৌঁছালো তারা। গাড়ি থামতেই তিনজন নেমে পড়ল। ইফাত শরীরটাকে টান টান করলো। এতক্ষণ কি গাড়িতে বসে থাকা যায়? গেট দিয়ে প্রবেশ করার আগেই কাব্য ইফাতের দিকে ঘুরে তাকালো, অতপর পকেটে দু হাত গুজে রাশভারী কণ্ঠে বলল। গাড়ি থেকে সব ব্যাগপত্র নিয়ে আয়। ইফাত দু ভুরু মিলিয়ে। ভাই, তুই যে আমার সাথে এমনভাবে ব্যবহার করছিস, মনে হচ্ছে আমি তোর হানিমুনে কাবাব মে হাড্ডি হয়ে এসেছি। কাব্য তাকে পাত্তা না দিয়ে তিতলি সমেত ভেতরে চলে গেল। ওরা যেতেই ইফাত বিড়বিড় করতে করতে দুটো ব্যাগ দু কাঁধে আর লাগেজ টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ পায়ে কিছুর সাথে উস্টা খেয়ে পড়ে যেতে যেতে নীলের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির উপর গিয়ে পড়ল ইফাত। কিন্তু সবচেয়ে আপত্তিকর ব্যাপার ঘটেছে, ইফাতের ঠোঁট সামনে থাকা ব্যক্তির ঠোঁটের কোণ স্পর্শ করেছে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে উঠল তার বিয়া। তড়িঘড়ি ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইফাত সামনে তাকিয়ে দেখে গোলগাল চেহারার মায়াবতী তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘটে যাওয়া এমন আপত্তিকর পরিস্থিতি এড়াতে যেই তার বিয়া কিছু বলতে যাবে, তার আগেই ইফাত মন্ত্রমুগ্ধের ন্যায় বলে ওঠে। কে তুমি রূপসী? প্রথম দেখাতে কারিয়া নিয়েছ আমার মূল্যবান চুমুটি।